1917 সাল। রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলের করিডরে তখন গুঞ্জন চলছে। দশম শ্রেণীর সবচেয়ে মেধাবী ছাত্রটি হুট করেই নিখোঁজ। শিক্ষকেরা স্তম্ভিত, বন্ধুরাও দিশেহারা। সবাই ভেবেছিল ছেলেটি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় রেকর্ড করবে, সরকারি বৃত্তি পাবে। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা! কলম ফেলে দিয়ে সেই ছেলেটি তখন বেছে নিয়েছে বন্দুক আর যুদ্ধের ময়দান। কারো অনুমতি না নিয়ে, পরীক্ষা না দিয়ে বন্ধু ষোলজানন্দকে পেছনে ফেলে সে তখন ছুটছে করাচির তপ্ত বালির দিকে। যোগ দিয়েছে 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে। কিন্তু করাচির সেই সেনা ছাউনিতে প্যারেড করা হাবিলদারটি যে একদিন তার কলমের এক একটি আঁচড়ে ব্রিটিশ রাজত্বের ভিত কাঁপিয়ে দেবেন, তা কি কেউ কল্পনাও করতে পেরেছিল? তাঁর আবির্ভাব ধূমকেতুর মতো। মাত্র 23 বছরের এক ঝড়ো ক্যারিয়ারে তিনি হয়ে উঠলেন এক অপরাজেয় শক্তি। কিন্তু তার তেজ যখন ঠিক মধ্য গগনে, তখনই হঠাৎ একদিন চিরতরে থেমে গেল সেই কলম। রুদ্ধ হয়ে গেল কণ্ঠ। নিস্তব্ধ এক মানুষ হয়ে আরও 34টি বছর বেঁচে রইলেন তিনি। কিন্তু আর কখনো কেন সুস্থ হলেন না তিনি? বাংলা কি তাকে অবহেলা করেনি? একজন সৈনিক থেকে বিদ্রোহী কবি, আর তারপর এই ট্র্যাজেডি। বিদ্রোহী কবিকে তবে কে থামালো? কিভাবে ঘটে গেল এই ট্র্যাজেডি? কাজী নজরুল ইসলামের জীবনের সেই চড়াই উতরাই আর অজানা অধ্যায়গুলোই আজ আমরা উন্মোচন করব। আমরা চলে যাব পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অন্ডাল থেকে গৌরঙ্গি পর্যন্ত যেই রেল লাইনটি চলে গেছে, তারই শেষ প্রান্তে ছোট্ট একটি স্টেশন চুরুলিয়ায়। পশ্চিমবাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জ থানার এক গ্রামের নাম চুরুলিয়া। এখানকার মাটির দেয়াল আর খড়ের ছাউনিতে বানানো ঘর বাড়িগুলো খুবই সাদামাটা। চুরুলিয়া গ্রামটি খুবই পুরনো, তবে যুগের পর যুগ এখানে হিন্দু মুসলমানের পাশাপাশি সম্প্রীতির বসবাস। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। চুরুলিয়া গ্রামের পশ্চিমে দরিদ্র কয়েক ঘর চাষি মুসলমান বাস করে। রাজা নরোত্তম সিংহের গড় আর ক্ষীরপুকুরের পাশের মাটির প্রাচীর ঘেরা ঘরে 1306 সালের 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেছিলেন বাংলার গৌরব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ইংরেজি 1899 সালের 24শে মে। নজরুল কাজী পরিবারের ছেলে। কাজীদের মুসলমান সমাজে আলাদা মর্যাদা ছিল। তাদের পূর্বপুরুষরা বাদশাহী আমলে বিচারকের কাজ করতেন। চুরুলিয়ার কাজীরা বাদশাহী আমলে উপহার হিসেবে খাজনামুক্ত সম্পত্তির মালিক হয়েছিলেন। কিন্তু সেই সচ্ছল অবস্থা বংশ পরম্পরায় নজরুল পর্যন্ত ছিল না। যখন নজরুল জন্মগ্রহণ করেছে, ওরা বনেদি পরিবার, খানদানি পরিবার, কিন্তু তখন এই পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল। বাবা ফকির আহমেদ ছিলেন গ্রামের মসজিদের ইমাম এবং মসজিদের পার্শ্ববর্তী মাজারের খাদেম। নজরুল জন্মেছিলেন নিরানন্দ ম্লান দরিদ্রের সংসারে। কিন্তু জন্মলগ্নে বিধাতা যার ললাটে এঁকেছেন কবিত্বের জয়টিকা, তাকে কি আটকে রাখা যায়? গ্রামে প্রচলিত ছিল কাজী বাড়ির বিড়ালও নাকি 2-4 শব্দ পড়তে জানে। সেই বাড়ির ছেলে হয়ে নজরুল পড়াশোনা করবে না? অশেষ দুঃখ কষ্টে কেটেছে নজরুলের শৈশব। কাজী বাড়ির ছেলে হলেও দারিদ্রতা তাকে এখান থেকে ওখানে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। সেই সময়ে চুরুলিয়ার কাজী পরিবারের মধ্যে কিংবা নজরুলের অন্য সব আত্মীয় স্বজনের মধ্যে যাদের সচ্ছল অবস্থা ছিল, তারা নজরুলের খুব একটা খোঁজ খবর নিতেন না। নিজের ভাগ্যের দায়িত্ব তাই নিজেকেই নিতে হয়েছিল নজরুলের। একবার স্কুলে গেছেন তো কিছুদিন বাদে আবার পড়াশোনা ছেড়েছেন।
ইচ্ছে করে নয়, বরং একান্ত বাধ্য হয়ে। লেটোর দলের গান গেয়েছেন, রেলওয়ের গার্ড সাহেবের বাসায় চাকরি করেছেন, আসানসোলের রুটির দোকানেও কাজ করেছেন। গ্রামের মত্তব থেকে পড়াশোনার হাতেখড়ি। এই সময় শুধু স্বরচিহ্নের সাহায্যে অর্থ না বুঝে আরবি ভাষায় কোরআন পড়তে শিখেছিলেন। যতটা বোঝা যায় সামান্য কিছু ফার্সি ভাষাও সেই সময়ে তিনি তার কাকা কাজী বজলে করিমের কাছ থেকে পড়েছিলেন। বাজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বাজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। তো এই লেটর দলে জন্য তিনি পালা গান রচনা করেছিলেন। সুতরাং বলা যেতে পারে যে তার সাহিত্যিক বা কবি জীবনের শুরু লেটো জীবন থেকে। এরপর অন্তত 3টি স্কুল বদলেছেন, একবার ময়মনসিংহে, একবার মাথরুনে এবং সবশেষ শিয়ারশোলে। শিয়ারশোল রাজ হাই স্কুলে পড়ার সময় নজরুলকে স্কুলের বেতন দিতে হতো না। মুসলিম হোস্টেলে তার খাওয়ার খরচ জমিদাররা দিতেন। তার উপরে প্রতি মাসে আরও 7 টাকা তিনি জমিদার বাড়ি হতে পেতেন। এতগুলো সুবিধা পাচ্ছিলেন বলেই তিনি শিয়ারশোল রাজ হাই স্কুলে পড়তে পারছিলেন। এখান থেকেই পড়াশোনায় ইস্তফা দিয়ে করাচিতে চলে যান নজরুল ইসলাম। 10ম শ্রেণীতে আসার পর 1917 সাল, 17 সালের সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি এখানে ছিলেন 1917 সালে। তারপর তিনি সেনাবাহিনীতে চলে যান। ছাত্রাবস্থাতেই লিখতেন নজরুল। যখন যেখানে যে অবস্থায় থাকুন না কেন নজরুল লিখেছেন। করাচিতে সৈন্যদলের নাম লিখিয়েও থামেননি। করাচি থেকেই ডাকযোগে বিভিন্ন পত্রিকার জন্য লেখা পাঠিয়েছেন। এমনই এক পত্রিকা বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় 1919 সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতা। মুক্তি নামের সেই কবিতা প্রকাশে উচ্ছ্বসিত কবি সম্পাদককে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছিলেন, আপনার এরূপ উৎসাহ বরাবর পেলে আমি যে একটি মস্ত জবর কবি এবং লেখক হব তা হাতে কলমে প্রমাণ করে দেব। এ একেবারে নির্ঘাত সত্যি কথা। একেবারেই তাই, মস্ত জবর কবি ও লেখক হয়ে উঠলেন নজরুল। বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক তুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। নজরুলের মূলত কবি হিসেবেই সমাধিক পরিচিত। নজরুল কিন্তু জীবিতকালেই ছিলেন জনাদরের বিগ্রহ, দেশের জাগ্রত তারুণ্যের আগ্নেয় উচ্ছ্বাস, বিশেষত বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর। দেশ কাল সমাজের সমকালীন বিদ্রোহ বিপ্লবে, গানে, নাট্যে, স্ববিরোধ ও উন্মাদনায়, সৃষ্টি ও ধ্বংসের চূড়ায় থাকতেন তিনি। নজরুলের শিল্পশক্তির সর্বোত্তম বিকাশ গীতি সৃষ্টিতে। তার কবিতায় নব্য প্রতীকবাদ, প্যান ইসলামবাদ, সমাজতন্ত্রবাদ প্রভৃতি 5 মিশেলের সাক্ষাৎ মিললেও তিনি নিঃসন্দেহে বাংলার প্রথম জাতীয় গণতান্ত্রিক কবি। নজরুল হচ্ছেন একমাত্র কবি, তার আগে এরকম কবি আসেননি, যিনি খাঁটি বাঙালি, এবং এই বাঙালিটা হচ্ছে রাজনৈতিকভাবে বাঙালি। অর্থাৎ তিনি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, আবার তিনি সম্পূর্ণ শ্রেণীর যে বিভাজন, সেই বিভাজন থেকে উত্তীর্ণ। তিনি সাম্যবাদের পক্ষে লিখছেন। কবি মোহাম্মদ ইকবালের মতো তিনিও চেয়েছিলেন সকল সামাজিক কুসংস্কার এবং আধ্যাত্মিক অচলায়তনের বেড়াজাল থেকে বাঙালি মুসলমানের মুক্তি। জীবনের সব ক্ষেত্রে বিশ্ব মুসলিমের পশ্চাদপদসরণ লক্ষ্য করে তার মনে হয়েছিল যে এই অধঃপতন প্রতিরোধ করতে হলে ভাবতে হবে সমাজের সর্দার ও দিশারি কে হবে। সেই প্রশ্নেই মোল্লা বনাম তরুণ এই দ্বিধা বিভাজন প্রবল হল। নজরুল আগে থেকেই গোঁড়াপন্থী মোল্লাদের প্রতি সমালোচনা মুখর ছিলেন। কাব্য আমপারার উৎসর্গপত্রে মৌলভী সাহেবদের নায়েবে নবী বলে প্রগাঢ় শ্রদ্ধা প্রদর্শন করেছেন নজরুল। কিন্তু কাঠমোল্লাদের প্রতি তার ছিল বিপুল অশ্রদ্ধা। সওগাত পত্রিকার রসাত্মক লেখা চানাচুরে নজরুল লিখেছিলেন, মৌলানা মৌলভী সাহেবকে সওয়া যায়,
মোল্লাকেও চোখ কান বুজে সহ্য করতে পারি, কিন্তু কাঠমোল্লার অত্যাচার অসহ্য হয়ে যাচ্ছে। ইসলামের কল্যাণের নামে তারা যেই কমের, জাতির, ধর্মের কি অনিষ্ট করছে তা বোঝার মতন জ্ঞান নাই বলেই তাদের ক্ষমা করা যায়। তাদের ফতোয়া ভরা ফতোয়া, তালাক ও কুফরির ফতোয়া তো তাদের কাছে 2-10 ঘন্টা পাওয়া যায়। এই ফতোয়াধারী ফতোয়াবাজদের হাত থেকে গরিবদের বাঁচাতে যদি কেউ পারে তো সে তরুণ। চোগা চাপকানো দাড়ি টুপি দিয়ে মুসলমান মাপার দিন এখন আর নেই, যার ফলে নজরুলের প্রতি মুসলমান সমাজের রক্ষণশীল বুদ্ধিজীবীদের অনেকেই সন্তুষ্ট ছিলেন না। এদের কেউ কেউ নজরুলকে জবন হরিদাস বলেছিলেন। নজরুলকে হিন্দুয়ানি ট্যাগও দেয়া হয়েছিল। নজরুলকে নাস্তিক শয়তান, খোদাদ্রোহী নরাধম ও শয়তানের পূর্ণ অবতার বলে অভিহিত করা হতো মুসলিম নামধারী বিভিন্ন পত্রিকায়। এইসব তাফকিরি বক্তব্যের তীব্র প্রতিবাদ করে নজরুল পরে লিখেছিলেন, তিনি আদৌ ইসলামের বিরুদ্ধবাদী নন, বরং ইসলামের নামে যে কুসংস্কার এবং মিথ্যা আবর্জনা স্তূপীকৃত হয়ে উঠেছে তাকে ইসলাম বলে না মানাই তার অবস্থান। নতুন চাঁদ কাব্যের আজাদ কবিতায় কবি নজরুল লিখেছিলেন, কাফের তারেই বলি যারে ঢেকে আছে শতচরা, অজ্ঞান অন্ধকারে যাহারে রেখেছে আবৃত করি। মুসলমান বনাম কাফেরের ধর্মতাত্ত্বিক ভেদের রাজনৈতিক ব্যবহারকে নাকচ করে নজরুল রাজনৈতিক মানবীয় তাৎপর্যকে প্রধান করে তুলেছেন। আশ্চর্য হলেও সত্যি, শেরেবাংলা একে ফজলুল হক বাদে মুসলমান সমাজের রাজনৈতিক নেতারাও নজরুলের অনুকূলে ছিলেন না। অনুকূলে তো ছিলেনই না, উল্টো ধূমকেতু পত্রিকার আনন্দময়ীর আগমনী কবিতার জন্য গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলে জুডিশিয়াল অংশের মেম্বার স্যার আব্দুর রহিমের অনুমতিতে নজরুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যার প্রেক্ষিতে 1922 সালের নভেম্বরে নজরুল গ্রেপ্তার হন। বন্দি নজরুলকে প্রথমে আলিপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, তারপর কখনো হুগলি জেলখানায়, কখনো বহরমপুর জেলখানায় রাখা হয়। তবে তার সবচেয়ে বেশি সময় কাটে হুগলি জেলখানায়। জেল খেটে 1923 সালের ডিসেম্বরে মুক্তি পেলেন নজরুল। স্বাধীনতার উত্তেজনা এবং দুই বঙ্গের উত্তাল দোলাচলে বিভ্রান্ত সমাজ তার সাথে ভালো আচরণ করেনি। নানা সময়ে তিনি নানাভাবে অবহেলিত হয়েছেন, বিশেষ করে অসুস্থতার সময়। মুসলিম সমাজ থেকে তাকে সেই অর্থে সহায়তা করা হয়নি। বিস্ময়কর মনে হলেও সত্যি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্যন্ত অসুস্থ নজরুলকে সুস্থ করে তুলতে চেষ্টা করেছিলেন। তাকে সপরিবারে মধুপুরে নিজের বাড়িতে পাঠিয়েছিলেন শুশ্রূষার জন্য। সেখানে 2 মাসের ওপর কাটিয়ে নজরুল কলকাতা ফেরেন 1942 সালের সেপ্টেম্বরে। খবরের কাগজে তার ব্যাধিপীড়িত জীবনের খবর প্রচার করা হয়, কিন্তু তেমন কোনো সাড়া মেলে না মানুষের কাছ থেকে। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও শেরেবাংলা ফজলুল হকের কাছে কবির জন্য সাহায্য চাওয়া হলো, কিন্তু প্রত্যুত্তরে পাওয়া গেল নিষ্ফল উপদেশ। নাজিমুদ্দিন শুনে বললেন, অসুখ হয়েছে তো ডাক্তার দেখান, আল্লাহ ভালো করবেন। সোহরাওয়ার্দী বললেন, নবযুগের সম্পাদক কাজী নজরুল ইসলামের অসুখ কিংবা আর্থিক দুরবস্থা, সেজন্য আমার কাছে কেন, তোমাদের ফজলুল হক তো রয়েছে, তার কাছে যাও। কলকাতার সমকালীন প্রভাবশালী মুসলিম সমাজের এতটাই ছিল অমানবিক নিস্পৃহতা। পরে, অনেক পরে নজরুলকে ঘিরে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, অর্থ সাহায্য মিলেছে, দেশে বিদেশে রোগের ব্যাপক চিকিৎসা করা হয়েছে, কিন্তু সকল কৃতবিদ্য চিকিৎসকই বলেছেন খুব দেরি হয়ে গেছে। রোগের প্রথম পর্যায়ে চিকিৎসা করলে আশা ছিল। 1953 সালে একটি নিরাময় কমিটি গঠন করে চাঁদা তুলে কবিকে লন্ডন এবং ভিয়েনায় নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসা ব্যর্থ হলে কবিপত্নী তাকে নিয়ে কলকাতা ফিরে আসেন। কিন্তু কিভাবে নজরুল এতটা অসুস্থ হলেন, কিছুই কি টের পাননি? 1930 সালে নজরুলের ছেলে বুলবুল বসন্ত রোগে মারা গেল। পুত্র স্নেহে আসক্ত নজরুল এই কষ্ট ভোলার নানা চেষ্টা করেছেন। কবি জসিমউদ্দিন অনেক খোঁজাখুঁজির পর নজরুলকে ডিএম লাইব্রেরির দোকান ঘরের একটি কোণে খুঁজে পেলেন। তিনি দেখলেন বুলবুলের শোক ভোলার জন্য নজরুল হাসির কবিতা লিখছেন।
অন্যদিকে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছেন। এই দশকটি নজরুলের কেটেছে মূলত গান লিখতে আর সুর বাঁধতে বাঁধতে। পাশাপাশি নবযুগ পত্রিকার সম্পাদকও তিনি। নজরুল তখন গ্রামোফোন কোম্পানির সাথে যুক্ত। এই সময়ে কাজের চাপ ছিল ব্যাপক। অত্যাধিক পরিশ্রম তাকে ধীরে ধীরে ভেতরে ভেতরে দুর্বল করে দিচ্ছিল। তিনি নিজে নিশ্চয় তার ভেতরের এই রোগের আবির্ভাব অনেক আগেই টের পেয়েছিলেন। স্পষ্টভাবে প্রকাশ পেল 1942 সালের জুলাই মাসে। তার পরের জীবন নির্বাক, জীবনামৃত এক আত্মহারা কবির নিশ্চল জীবন, যে জীবনের কোনো ঘ্রাণ নেই, প্রাণ নেই। 1919 সাল থেকে 1942 সাল পর্যন্ত নজরুল লেখালেখি করেছেন। বাকি দীর্ঘ 34 বছর তিনি শুধু শ্বাস নিয়েছেন। ইতিমধ্যে নজরুল বাঙালি মুসলমান জাতীয়তাবাদের কবি হয়ে উঠলেন। তার নিষ্প্রভ দেহের ওপর রাজনৈতিক নজর পড়ল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক আগ্রহ এবং কূটনৈতিক তৎপরতায় 1972 সালের 24শে মে কবিকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় উড়িয়ে আনা হলো, রাখা হলো ধানমন্ডির কবি ভবনে। তাকে দেয়া হলো স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা। কিন্তু মহান এই মানুষটির কতটুকু মর্যাদা রাখতে পেরেছি আমরা? যেমন খুশি তেমন আবৃত্তি, তাও ওই 1-2টাই কবিতা। আর নজরুলের বিশাল রচনা ভাণ্ডারের যতটুকু আমাদের মতের সাথে মেলে, যতটুকুতে আমাদের বিরোধ নেই, ততটুকুতেই তাকে আটকে রাখা। এর বাইরে আমাদের মননে মস্তিষ্কে কতটুকু নজরুল আছে? নজরুলকে আসলে কতটা গ্রহণ করতে পেরেছি আমরা? আমরা কি সত্যি নজরুলকে চিনি? তাঁর জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 সালের 29শে আগস্ট সকাল 10:30 সকলকে কাঁদিয়ে চির বিদায় নেন বিদ্রোহের কবি, সাম্যের কবি নজরুল।